তারেক রহমানের হাতে আদৌ দল বা রাষ্ট্র নেই। জামাত বিএনপির প্রতি এমন কোনো নির্যাতন নেই যা তারা সেই সংবিধানের আলোকে করে নাই। সেই সংবিধানকে আঁকড়ে ধরল বিএনপি। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার মতো মনস্টার হবে, তার মতো স্বৈরাচার হবে। সবচেয়ে বাজে যে কাজটা করেছে সে কাজটি হলো, ওই সময় সে একটি বই লিখেছে জুলাইয়ের স্মৃতি। সেই স্মৃতি থেকে শিবিরের ভূমিকা, সাদিক কায়েমদের ভূমিকা, শিবিরের আন্দোলনের ভূমিকা, জুনায়েদ রিফাতদের ভূমিকা, সকলের ভূমিকা এত নোংরাভাবে অস্বীকার করে গেছে এবং এড়িয়ে গেছে যে এই আন্দোলনে শিবিরের কোনো ধরনের একটু পানি খাওয়ানোর ভূমিকা আছে, এইরকম ভূমিকাও সে স্বীকার করে। তাদের কয়েকজন নেতাকে টোপ দেওয়া হবে, মন্ত্রিত্বের টোপ, ক্ষমতায়নের টোপ, এই টোপ সেই টোপ, কিংবা টাকা পয়সা টোপ, যেভাবেই হোক এনসিপির সঙ্গে জামাতের একটা দূরত্ব সৃষ্টি করা হবে। তাদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে। হান্নান মাসুদের উপর বিএনপির চেনা পরিচিত লোকেরা হামলা করেছে, সন্ত্রাসী হামলা হয়েছে। আরো কয়েকজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। জামাতের নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ফেসবুকে লেখার জন্য। অর্থাৎ আওয়ামী আমলে যা যা দেখা গেছে সবই দেখা গেছে। পবিত্র কোরআনের সূরা নিসায়ের 53 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্ট বলা আছে, যদি তাদেরকে ক্ষমতা দেওয়া হতো তাহলে তারা তার কিয়দংশ ভাগও অন্যকে দিত না, তোমাদেরকে দিত না। জবে থেকে বিএনপির একজন সংসদ সদস্য নিজে ঘোষণা দিয়েছেন যে তারেক রহমানের হাতে লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন ডক্টর ইউনূস। আমরা দেখলাম যে মাগুরার মতো আরো দুটো উপনির্বাচন করলো এবার বিএনপি। তার সে অতীতকালকে তারা পুরোপুরি ফিরিয়ে আনছে। শুধু নিজেদের অতীতকাল বললে ভুল হবে, শেখ হাসিনার অতীতকালকেও তারা পুনরায় ফিরিয়ে আনছে। প্রথমে তারা ৭২-এর সংবিধান তথা শেখ হাসিনার সংবিধানকে ফিরিয়ে আনলো। এখন তারা সেই সংবিধানের আলোকে পুরো রাজনীতিকে, সেই পুরনো বন্দোবস্ত এবং সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনছে। আর এই কাজ করার জন্য তারা সর্বপ্রথম যে কাজটি করেছে সেটি হচ্ছে গণ অভ্যুত্থানকে ছিনতাই করেছে। গণ অভ্যুত্থানকে কিভাবে বিএনপি ছিনতাই করলো? বিএনপি উপযাচক হয়ে যে ছিনতাই করেছে ব্যাপারটা কিন্তু এরকম না। বিএনপির জন্য সবসময় ভাগ্য খুব সুপ্রসন্ন থাকে। বিএনপির খেলাটা সেভাবেই খেলে। আমরা দেখেছি যে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, তার জন্য তাকে তেমন কোনো প্রচেষ্টা বা চেষ্টা চালাতে হয়নি। সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহীরাই এমন একজন মানুষকে খুঁজছিলেন যিনি ক্লিন ইমেজের, এবং পেয়ে গেলেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানের হাতে তারা ক্ষমতা তুলে দিলেন। এরপর আমরা এইবারও ঠিক একইভাবে দেখলাম যে গণ অভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকা নেই, কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে বাংলাদেশের তারপরে জনপ্রিয় দল বিএনপি, এবং ক্লিন ইমেজের যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায় নেই, অতএব তাদের হাতে এক প্রকার উপযাচক হয়ে ক্ষমতা তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা ভেবেছিল বিএনপি তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাবে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। অর্থাৎ বিএনপি যে গণ অভ্যুত্থান ছিনতাই করেছে সেটার জন্য আসলে বিএনপি দায়ী নয়, বরং যারা বিএনপিকে বিশ্বাস করেছিল তারা দায়ী। আমরা একটার পর একটা ঘটনা যদি দেখি, ঘটনা পরম্পরায় আমরা দেখব যে আসলে কিভাবে এই গণ অভ্যুত্থান ছিনতাই হয়ে গেল। যখন গণ অভ্যুত্থান হলো, ঠিক শেষ মুহূর্তে এসে যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তারেক রহমানকে একটা মিটিংয়ে ইনক্লুড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখানে কি তারেক রহমান নিজে যুক্ত হয়েছিলেন? না, তাকে আমন্ত্রণ করে এখানে তাকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ তিনি এখানে খবরদারি করতে ঢোকেন নাই। তিনি প্রবাসে ছিলেন, লন্ডনে ছিলেন, কিন্তু এই আন্দোলনের গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য, জনপ্রিয়তা বাড়াবার জন্য, এবং আন্দোলনটা যেন কোনোভাবেই জামাত শিবিরের পকেটে চলে না যায়, এবং জামাত শিবিরের পকেটে চলে গেলে সেটি অন্য একটি কালার পাবে, ইসলামিক কালার পাবে, বা অন্যদের কাছে, বিশ্বের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না, এমন আশঙ্কা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা গ্রুপ তারেক রহমানকে ইনক্লুড করে। এবং সেই তারেক রহমান যখন ইনক্লুড হন, তখন তার পরামর্শের আলোকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বাংলাদেশের সেই পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলার পরিবর্তে নতুন করে আবার আঁকড়ে ধরলেন। কিন্তু তারা যখন সাদিক কায়েম সহ আর অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন প্ল্যান করলেন যে জাতীয় সরকার গঠন করা যায় কিনা, তাতে এই তারেক রহমান ভেটো দিলেন।
অথচ এই তারেক রহমানের কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হওয়ারই কথা ছিল না। এ যেন খাল কেটে কুমিরার মতো একটা কাজ করে ফেলছে এনসিপি। তারপর কি হলো? জাতীয় সরকারে তারা সম্মত হলো না, তারা চলে গেল এমন এক সরকারে যে সরকারের আসলে কোনো রূপরেখা দাঁড় করানো হয়নি। সাদিক কায়েম ফোন দিল ডক্টর ইউনূসকে, ইউনূস রাজি হলেন না, তারপরে রাজি হলেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসলেন যখন, তখন ইউনূস বুঝে ফেললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা অংশ অতিশয় বিএনপির প্রতি অনুগত, এবং বিএনপির প্রতি তারা তাদের ভাবাবেগ কাজ করছে। আর একটা অংশ জামাত শিবিরের, যারা একেবারে মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ একটা গ্রুপ বিএনপির নয়, কিন্তু তারা বিএনপির প্রতি আবেগ আপ্লুত বা বিএনপির প্রতি অতিশয় অনুরক্ত। আরেকটা গ্রুপ আছে যারা সরাসরি জামাত শিবিরের সাথে সম্পৃক্ত। ডক্টর ইউনূস তাদের সেই মানসিক অবস্থাকে বিবেচনা করে তিনিও শেষ পর্যন্ত বিএনপির প্রতি তার আনুগত্য প্রদর্শন করলেন। কি করলেন? লন্ডনে চলে গেলেন। লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে ট্রফি দিয়ে আসলেন যে আপনি হবেন আগামী প্রধানমন্ত্রী, আর আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে জনগণের, ছাত্রদের এই দাবিগুলো দয়া করে পূরণ করবেন। কিন্তু তারেক রহমান তখন কথা দিলেও এখন আর তিনি সেই কথা রাখতে বাধ্য নন। এর দুইটা কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে তারেক রহমানের হাতে আদৌ দল বা রাষ্ট্র নেই। এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা ঘটে গেছে। জনগণের একটা গণবিস্ফোরণ ঘটে গেছে, যে বিস্ফোরণে দেখা গেছে যে জনগণের রায় এবার দাঁড়িপাল্লার দিকে। এত বড় মাপের গণজোয়ার উঠেছিল দাঁড়িপাল্লার পক্ষে যে বিএনপি শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের কথাবার্তা, কারো কথায় আর তিনি স্থির থাকতে পারলেন না। তখন তাকে বেছে নিতে হলো ডিপ স্টেটের পরামর্শ, কিংবা সেই মেইজন বা রাজমিস্ত্রিদের পরামর্শ, যারা একটি রাষ্ট্রের ক্ষমতার রদবদল ঘটায় এবং কিংমেকারদের অন্যতম। সেই ডিপ স্টেটের মুখোমুখি হলেন, সেই ডিপ স্টেটের ফাঁদে পড়লেন, এবং সেই ডিপ স্টেট তাকে ক্ষমতায় আনার সমস্ত নিশ্চয়তা দিল, এবং তারা আবার তারেক রহমানের কাছ থেকে কারো কারো মতে 5টি শর্ত মুচলেকা হিসেবে নিয়ে নিলেন। এটি ভারতীয় চ্যানেলের দাবি, ভারতের লোকদের দাবি যে তারা ভারতের সাথে তারেক রহমান 3টি শর্তে ক্ষমতায় এসেছেন। আমরা দেখছি সেই 3টি শর্ত একে একে তারেক রহমান বাস্তবায়ন করছে, এবং তার প্রথম শর্তই হচ্ছে, তার প্রথম নিদর্শন হচ্ছে গণ অভ্যুত্থানের রায় বাতিল করা। তার প্রথম নিদর্শন হচ্ছে সেই পুরনো সংবিধান, সেই ফ্যাসিবাদী সংবিধানকে আঁকড়ে ধরা। এদেশের জনগণ জীবন দিয়েছিল যে সংবিধানের বিরোধিতা করতে করতে, শেখ হাসিনার বিরোধিতা করতে করতে, আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে বেগম জিয়া তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেছেন। যেই সংবিধানের মাধ্যমে 15 বছর ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা, আজ জামাত বিএনপির প্রতি এমন কোনো নির্যাতন নেই যা তারা সেই সংবিধানের আলোকে করে নাই। সেই সংবিধানকে আঁকড়ে ধরল বিএনপি। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার মতো মনস্টার হবে, তার মতো স্বৈরাচার হবে। এখন এনসিপি পড়ে গেছে উভয় সংকটে। সেই উভয় সংকটটা কি? এনসিপির সবচেয়ে বড় অবদান হচ্ছে জুলাই আন্দোলনে তাদের নেতৃত্ব দেওয়া, তাদের ভূমিকা রাখা, তাদের গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় জায়গা এটি। তো সেই এনসিপি যখন সেই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জায়গা থেকে এখন ছিটকে পড়েছে, তখন তারা টের পেয়েছে যে আমরা যাদেরকে বিশ্বাস করে, যেই তারেক রহমানকে বিশ্বাস করে, যেই বিএনপিকে বিশ্বাস করে, যে খালেদা জিয়াকে গিয়ে এত বেশি কদমবুচি, এত বেশি ভাবাবেগ তার ব্যাপারে দেখানো হলো, সেই বিএনপি এখন আর তাদের কোনো কথাই রাখছে না। এবং সেইটা না রাখার পেছনে বিএনপির যথাযথ যুক্তিও আছে। সেই যুক্তিটা কি? সেই যুক্তি হচ্ছে, লিটারালি এনসিপি জামাতের সঙ্গে একসঙ্গে নির্বাচন করেছে। যদিও এনসিপি নির্বাচন করেছে জামাতের সঙ্গে, কিন্তু এনসিপি রক্তে মাংসে কিন্তু বিএনপির প্রতি তাদের ভাবাবেগটা বেশি, আনুগত্যটা বেশি। কারণ হচ্ছে বিএনপি এবং এনসিপির রাজনৈতিক মতাদর্শের অনেকটাই মিল আছে।
তারা কেউ ইসলামী রাজনীতি করেন না, তারা কোনো ধর্মীয় অনুশাসনও চান না, বরং দুজনের মধ্যে পার্থক্য এইটুকুই, একজন স্বৈরাচারী হওয়ার পক্ষে নয়, আর একজন স্বৈরাচারী হওয়ার পক্ষে। কিন্তু এটাও শুধুমাত্র একটি সাধারণ বাস্তবতার কারণে, সেটি হচ্ছে ক্ষমতায় থাকলে, যে ক্ষমতায় থাকে সে চায় তার ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার তার হাতে থাকুক। যদি এনসিপি ক্ষমতায় আসে তাহলে সেও হয়তো একই জিনিস চাইত। তার প্রমাণ হচ্ছে যখন এনসিপির দুজন উপদেষ্টা বা ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা এই সরকারে ছিলেন, ইন্টারিম সরকারে ছিলেন, তারা কিন্তু তাদের মোটামুটি একটা স্বৈরাচারী ক্ষমতা প্রদর্শন করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবচেয়ে বাজে যে কাজটা করেছে সে কাজটি হলো, ওই সময় সে একটি বই লিখেছে জুলাইয়ের স্মৃতি, সেই স্মৃতি থেকে শিবিরের ভূমিকা, সাদিক কায়েমদের ভূমিকা, শিবিরের আন্দোলনের ভূমিকা, জুনায়েদ রিফাতদের ভূমিকা, সকলের ভূমিকা এত নোংরাভাবে অস্বীকার করে গেছে এবং এড়িয়ে গেছে যে এই আন্দোলনে শিবিরের কোনো ধরনের একটু পানি খাওয়ানোর ভূমিকা আছে এইরকম ভূমিকাও সে স্বীকার করে নাই। এবং সে বইটি প্রকাশ করেছিল প্রথমা প্রকাশনী, যেটি প্রথম আলোর প্রকাশনী, এবং এ কাজে তাদের সম্পূর্ণ মদত দিয়েছে আসিফ নজরুল। এনসিপির আরো একটি ভুল হচ্ছে আসিফ নজরুলকে সবচেয়ে বেশি বিশ্বাসভাজন মনে করা এবং তাকে গুরু মানা। আজকে কি দাঁড়ালো? আজকে সেই এনসিপির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যে টার্গেট, স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন, সংবিধানের সংস্কার এবং যেই কোটার জন্য তারা, যে কোটা বিরোধী আন্দোলন তারা করেছিলেন, আজ সেই কোটার সবকিছুই আবার পুনরায় বহাল হয়ে গেছে। শেখ হাসিনা তো তবু আইন করে, কোটা করে তার লোকদের ঢুকিয়েছে, আর তারেক রহমান কোনো আইনের তোয়াক্কা না করে আমরা দেখলাম যে বিসিবিতে একেবারে নোংরাভাবে, নগ্নভাবে তার নিজের দলের লোকদেরকে যেন তেন ভাবে ঢুকিয়ে দিয়েছে। কোনো সমালোচনার পরোয়া করেনি, আইনের পরোয়া করেনি। মোটামুটি এক ধরনের ব্লান্ডার করে ফেলেছে বিসিবিতে। একই ব্লান্ডার করেছে ভাইস চ্যান্সেলর নিয়োগে, একই ব্লান্ডার করেছে প্রশাসক নিয়োগে, একই ব্লান্ডার করেছে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ যে দাবিগুলো ছিল গণ অভ্যুত্থানের পর, যে দাবিগুলো ছিল জুলাই সনদে লিখিতভাবে, যারা কমিটমেন্ট ছিল যে আসলে এই জাতীয় কাজ তারা করবেন না, নিয়োগগুলোকে দলীয় নিয়োগ করবে না, সেখানে আমরা দেখলাম দলীয় নিয়োগ তো করেছেই, উপরন্তু পারিবারিকভাবে পুরোপুরি মানে আত্মীয়করণ করে ফেলেছে, পুরো নেপোটিজম দিয়ে ভরে ফেলেছে এই সরকারের সমস্ত ধরনের শাসন ব্যবস্থা। এখন এনসিপি অনেক তীব্র ভাষায় বিএনপির সমালোচনা করছে, কিন্তু সেদিন তারা এটা করতে পারেনি, কারণ তাদের বিএনপির প্রতি অগাধ আস্থা ছিল, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। তাদের সেই বিশ্বাসের সাথে এমনভাবে গাদ্দারি করেছে বিএনপি, আজ তাদের শিক্ষা হচ্ছে যে আসলে এই বিএনপিকে আমরা সেদিন চিনতে পারি। যদি চিনতে পারতাম তাহলে অবশ্যই তারেক রহমানের সাথে মিটিং করতাম না, অবশ্যই তারেক রহমানের পরামর্শে জাতীয় সরকার কিংবা গণঅভ্যুত্থানের সরকার কিংবা বিপ্লবী সরকার থেকে ফিরে আসছে। সেদিন তারা ভয় পেয়েছিল, তাদের মধ্যে এক ধরনের শিবির ফোবিয়া কাজ করেছিল, জামাত ফোবিয়া কাজ করেছিল, ইসলাম ফোবিয়া কাজ করেছিল। আজ তারা সেই পরিণতি ভোগ করছে। এখন কি হবে ভবিষ্যতে? ভবিষ্যতে তারা আবার ভুল করবে। কি ভুল করবে? সেই ভুলটি হচ্ছে তাদের কয়েকজন নেতাকে টোপ দেওয়া হবে, মন্ত্রিত্বের টোপ, ক্ষমতায়নের টোপ, এই টোপ সেই টোপ, কিংবা টাকা পয়সা টোপ, যেভাবেই হোক এনসিপির সঙ্গে জামাতের একটা দূরত্ব সৃষ্টি করা হবে। জামাতকে কোণঠাসা করার জন্য তারা এনসিপিকে আলাদা করবে, যেভাবে চরমনাইকে আলাদা করেছে জামাত থেকে, 11 দল থেকে। এরপর কি করবে? এরপর ব্যক্তিগত সুবিধা বাড়িয়ে দিয়ে তারা চেষ্টা করবে যে দাবিটা একান্ত মানুষের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, সেই দাবিটা শুধুই যেন ভয়েস অফ জামাত হয়ে ওঠে। তার মানে হচ্ছে ঠিক নির্বাচনের আগে যেমন হ্যাঁ ভোট জামাত চেয়েছিল, গণভোট আলাদা হোক, আগে হোক, কিন্তু এনসিপি সকল দাবির সাথে একমত থাকলো, এখানে এসে দ্বিমত পোষণ করে যে না, একত্র একদিনে হতে পারে, জামাতদের দাবি দুর্বল হয়ে গেছে। ঠিক সেই কাজটা করার চেষ্টা করছে আবারও। আজকে আমরা দেখছি এনসিপি খুব জোরালো ভূমিকা পালন করছে, সরার তুষার, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ। কিন্তু আমার কাছে খুব খুব সন্দেহ হয় অচিরেই তাদের মতামত বদলে যেতে, এবং সেই মতামত বদলে যেতে পারে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন। আর যদি সেটা হয় তাহলে আর একটা বড় ধরনের ব্লান্ডার হবে, বিএনপির স্বৈরশাসন স্থায়ী হবে, এবং তাতে ঠিক আওয়ামী লীগের আমলে যেমন জামাত বিএনপি নির্যাতিত হয়েছে, একইভাবে জামাত এনসিপি
এবার নির্যাতিত হবে। আমরা ইতিমধ্যেই দেখলাম জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতাকে রীতিমতো মার্ডার করে ফেলেছে, তাদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে। হান্নান মাসুদের উপর বিএনপির চেনা পরিচিত লোকেরা হামলা করেছে, সন্ত্রাসী হামলা হয়েছে। আরো কয়েকজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে, জামাতের নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ফেসবুকে লেখার জন্য। অর্থাৎ আওয়ামী আমলে যা যা দেখা গেছে সবই দেখা গেছে এখানে। এনসিপি কিন্তু এরকমটা আশা করেনি বিএনপির কাছে। এনসিপি কে এখন তাদের চেহারা দেখাচ্ছে বিএনপি। যদি এই চেহারা দেখে এনসিপি তাদের সিদ্ধান্তটা নিতে পারে, তাহলে ভবিষ্যতে যেটা হতে পারে, 11 দলীয় জোট একটি স্থায়ী রূপ লাভ করতে পারে, একটা শক্ত বন্ধনে আবদ্ধ হতে পারে। যে কোনো দাবিতে তারা উভয় একই কণ্ঠে কণ্ঠ মিলাইতে পারে। কিন্তু যদি এটা সম্ভব না হয়, যদি তাদেরকে আলাদা করে ফেলতে সক্ষম হয় বিএনপি কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে, কিংবা অন্য কোনো বিতর্ক সৃষ্টির মাধ্যমে, কিংবা উভয়ের মধ্যে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি করার মাধ্যমে, তাহলে বিএনপি সফলভাবে তাদের জুলাই সনদ বিরোধী সকল কার্যক্রম অনায়াসে চালিয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির একটা গ্রুপ এসব সবকিছুর জন্যই জামাতকে দায়ী করতে শুরু করেছে, এবং জামাতের কিছু লোক দ্ব্যর্থহীন ভাবেই বলছে যে আসলে তারা যেটা চেয়েছিল, যদি সেই মতের পক্ষেই থাকতো এনসিপি, তাহলে এই পরিণতি আসতো না, হতো না। অর্থাৎ এই ঘটনার জন্য, আজকের এই পরিণতির জন্য এনসিপি দায়ী। এবং ঘটনা বিশ্লেষণ করলে সেটাই দেখা যায়, যদি সেদিন এনসিপি জামাতের কণ্ঠে কণ্ঠ মিলাইতো, যদি গণভোট আগে হতো, যদি ডক্টর ইউনূসকে লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিতে বাধা দিত, যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা জামাতকে সাইড করে, শিবিরকে সাইড করে না দিত, তাহলে আজকের এই পরিণতি, আজকের এইরকম ছিনতাই করার সুযোগ বিএনপি পেত না। বিএনপিকে এই জায়গাটা, এই সুযোগটা করেই দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আমরা অবশেষে দেখলাম মাগুরার মতো একটি উপনির্বাচন হয়েছে, যে নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম নেই যা হয়নি। সরকারি লোকেরা ভোট দিয়েছে, পুলিশ বাধা দিতে গেলে তাদের বাধা মানে নাই, পুলিশ আগে ভাগে সবকিছু করে রেখেছে, প্রিজাইডিং অফিসাররা সিল মেরে রেখেছে। অর্থাৎ ক্লিন, একেবারে পরিষ্কার একটি কারচুপির নির্বাচন হয়েছে এই দুটি উপনির্বাচনে। এবং জামাত জানতো এটা হবেই। এবং আগামী যে নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচন, ঠিক একই কাহিনী ঘটবে। অনেকে ভেবেছিল যে এতগুলো আসন বিএনপি নিয়েছে বা পেয়েছে, 212টা আসন পেয়েছে, এই 2টা আসন নিয়ে বিএনপি হয়তো বাড়াবাড়ি করবে না, বিএনপি হয়তো মানুষের মনের ভেতর একটা পজিটিভ থিঙ্কিং দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা তখনই জানতাম, নো, এটা হবে না। এটা হলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা নিসায়ের 53 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্ট বলা আছে, যদি তাদেরকে ক্ষমতা দেওয়া হতো, তাহলে তারা তার কিয়দংশ ভাগও অন্যকে দিত না, তোমাদেরকে দিত না। দেয়নি। একটা সিটি কর্পোরেশন নির্বাচনেও জামাত এনসিপিকে জিতে আসতে দেবে না বিএনপি। এত বেশি কারচুপি করবে, যেটি মিডিয়া আগে থেকেই জেনে শুনে ওভারলুক করবে, ব্ল্যাক আউট করবে। অর্থাৎ বিএনপি যেটা করবে, এইটা মানুষকে আগে থেকে প্রস্তুতি দেওয়া আছে, এবং মানুষও বুঝে ফেলছে যেটা করবেই, এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। আমরা দেখলাম যে এই যে 2টা উপনির্বাচনে এত বড় ধরনের কারচুপি করেছে, এটা নিয়ে কেউ কথা বলছে না, বলছে যে আমরা জানি বিএনপি এটা করবে, বিএনপি মানেই মাগুরার উপনির্বাচন, বিএনপির নির্বাচন মানেই হচ্ছে মাগুরা নির্বাচন স্টাইল হবে। তো সেটাই এখন স্থানীয় সরকার নির্বাচনে হবে, এবং সেই নির্বাচনে এনসিপি আরো একটা শিক্ষা পাবে। সেই শিক্ষাটা হলো যে জামাত যে চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, আসলে সেটাই যৌক্তিক চাওয়া ছিল। অবশেষে আরো একজন মানুষের বেইমানি মানুষের সামনে উঠে আসছে, সেটি হচ্ছে ডক্টর ইউনূসের। যবে থেকে বিএনপির একজন সংসদ সদস্য নিজে ঘোষণা দিয়েছেন যে তারেক রহমানের হাতে লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন ডক্টর ইউনূস, বিজয়ের ট্রফি ডক্টর ইউনূস তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসেছেন। এবং যে কয়টি জামাত দাবি তুলেছিল, তার কোনো দাবি ডক্টর ইউনূস রাখেননি, না রেখে মূলত বিএনপিকে তার স্বৈরশাসন প্রতিষ্ঠিত করার সকল সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছেন। অথচ এই লোকটিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জামাতের লোকেরাই সবচেয়ে বেশি তৎপর ছিল, সচেতন ছিল, সহযোগিতায় ছিল। বাংলাদেশের ইতিহাস বেইমানের ইতিহাস। যাদের ভেতর এখনো জামাত শিবিরের অ্যালার্জি আছে, তারা ভবিষ্যতে
আরো কতভাবে বঞ্চিত হবে সেটি আমরা দেখব। যারা ভাবছেন জামাত বিলীন করে ফেলবেন, ইসলাম বিলীন করে ফেলবেন, ওইটা করে ফেলবেন, সেটা করে ফেলবেন, আপনাদের সবকিছুই আগামীতে উপস্থিত হবে, আপনারা দেখতে পাবেন। যদি আপনারা আপনাদের সেই বোধ উপলব্ধি তৈরি করতে পারেন যে না, এই ফোবিয়া আমাদের দূর হওয়া দরকার, ইসলাম ফোবিয়া, জামাত ফোবিয়া, শিবির ফোবিয়া, যেভাবে তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে সহযোগিতা করেছে, যেভাবে আমাদের দল গঠনে সহযোগিতা করেছে, যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের চারপাশে ছিল শিবির, অথচ তারা নিজেরা নেতৃত্ব কেড়ে নেয়নি, চিন্তাই করেনি, ক্রেডিট কেড়ে নেয়নি। অতএব তাদেরকে বিশ্বাস করা যায়। যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারেন তাহলে ফলাফলটা ভিন্ন হতে পারে। আর না হয়, আপনারা তো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থীর ভরাডুবি, কয়টা ভোট সে পেয়েছে, আর শিবির কয়টা ভোট পেয়েছে। নাহিদ ইসলাম যে আন্দোলনে, যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে নেতা হয়েছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে তার চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সব ছেলেরা যারা আজকে শিবিরকে বিজয়ী করেছে, অর্থাৎ শিবিরের ছেলেরা। এসব প্রমাণ হয়ে যাবার পরও যদি কেউ মনে করে যে জামাত শিবিরের অবদান খাটো করে দেখতে হবে, জামাত শিবিরের অবদান অস্বীকার করতে হবে, তারা মূলত নিজের পায়ে কুড়াল মারছেন। 11 দলীয় জোট অবিলম্বে নিজেদের ভিতর ঐক্য প্রতিষ্ঠা করুক এবং আগামী বিপ্লবের জন্য এখন থেকে একটি প্রতিশ্রুতিশীল সংগঠনের রূপ লাভ করুক। নয়তো প্রত্যেকের জন্য বড় ধরনের বিপদ আসছে। কারণ বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। বাংলাদেশের মানুষের চাহিদাই ছিল জনগণের ক্ষমতা, বাংলাদেশের মানুষের চাহিদাই ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা দেখছি বাবার দোয়া ক্রিকেট বোর্ড, অর্থাৎ নেতারা তাদের সন্তানদের, যেসব নেতারা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য, ফ্যাসিবাদ নির্মূলের জন্য রক্ত দেননি, বরং ওই সরকার আমলে খয়ের খাচ্ছিলেন, কিছু সুযোগ সুবিধা পেয়েছেন, তারা এসে আজকে সবকিছুর প্রধান হয়ে যাচ্ছেন। চাকরি বাকরি, সুযোগ সুবিধা সব তাদের একচ্ছত্র মালিকানায় নিয়ে নিচ্ছেন। এদেরকে এখনই আটকাতে হবে, নয়তো বাংলাদেশের মানুষের আর কিছু থাকবে না। এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদের হাতে, এক রাক্ষসের পরিবর্তে আরেক রাক্ষসের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।